রেজাউল করিম, অন্তর্বর্তী সরকারের বদলে তত্ত্বাবধায়ক সরকার, কি পার্থক্য এই দুই ব্যবস্থার মধ্যে? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 এর দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফউদ্দিন ভাইকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার সময়ের। আমাদের কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের তিনটি অভিজ্ঞতা একেবারে পুরোপুরি। 91 সালের তত্ত্বাবধায়ক সরকার, যেটা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব দায়িত্বে ছিলেন, তারপরে 1996-এ বিচারপতি হাবিবুর রহমান সাহেব, এবং 2001-এ বিচারপতি লতিফুর রহমান সাহেব। এর বাইরেও আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, যদিও সেটাকে মোরাললেস আর্মি ব্যাক ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়। সেটা হচ্ছে 111-এর সরকার। তা আমি ওই 111-এর তত্ত্বাবধায়ক সরকারটি যথেষ্ট বিতর্কিত, সেই কারণে এটিকে বাদ দিলে বাকি যে তিনটি তত্ত্বাবধায়ক সরকার আমাদের সামনে রয়েছে উদাহরণ হিসাবে, সেগুলো আলোচনা করতে পারি। যে এই তিনটি তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কারণ এর আগে যে আমাদের অভিজ্ঞতা ছিল 86-এর যে নির্বাচন এবং 88-এর নির্বাচন, এই দুটি নির্বাচন একটি সামরিক সরকারের অধীনে হয়েছিল এবং এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং দীর্ঘ 9 বছরের স্বৈরশাসক বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতনের মাধ্যমে কিন্তু আপনার এই তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার গঠিত হয়েছিল, যারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছিল। এবং সিমিলারলি 91 থেকে 95 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, মাগুরার একটি উপনির্বাচন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন জোরদার করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো, এবং 96 সালে 15 ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকার তত্ত্বাবধায়ক সরকার আইনি কাঠামোতে রূপ দেয়। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বিচারপতি হাবিবুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 12 জুন 1996 সালের 12 জুনের যে নির্বাচন, 7th পার্লামেন্টারি ইলেকশন, সেই ইলেকশন উনি কন্ডাক্ট করেন আর কি। এবং পরবর্তীতে 2001 সালেও বিচারপতি লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেন। তো এই তিনটি তত্ত্বাবধায়ক সরকার যদি আমরা পর্যালোচনা করি, আমরা সুস্পষ্টভাবে দেখতে পারি যে এদের রাজনৈতিক কোনো মোটিভেশন ছিল না, এদের পলিটিক্যাল কোনো এজেন্ডা ছিল না। তাদের দায়িত্ব ছিল একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার, যেটা মোর অর লেস তারা করতে সমর্থ হয়েছে। কিন্তু এর বাইরে যে দুইটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখতে পাই, 111-এর সরকার, যেটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক রয়েছে, এবং এই 2024 সালের 5ই আগস্ট যে সরকার গঠিত হয়েছে, যদিও এটিকে একটি ম্যান্ডেট সরকার বলা হয়, কারণ আপনার একটা বিপুল গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার হাসিনা সরকারের পতন হয় এবং সেই পতনের মাধ্যমে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে 8ই আগস্ট 2024 সালে একটি অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকারের যথেষ্ট পলিটিক্যাল এজেন্ডা ছিল, আপনারা জানেন। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটি জুলাই সনদের ড্রাফট ফাইনালাইজ হয়েছে এবং বিভিন্ন ধরনের পলিটিক্যাল এজেন্ডা তারা বাস্তবায়ন করেছেন। তারা প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, পরবর্তী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এবং অসংখ্য রাজনৈতিক দল গঠিত হয়েছে। বেশ কিছু রাজনৈতিক দল নতুন করে নিবন্ধন পেয়েছে এবং আপনারা দেখবেন যে হর হামেশাই এই সরকারের উপদেষ্টা বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। এবং আমি আপনাদেরকে আরো একটি জিনিস বলতে চাই যে এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন জনাব নাহিদ ইসলাম। উনি পদত্যাগ করে একটি দল গঠন করেন, দলটির নাম এনসিপি, যেটি আপনার অনেক সময় আপনার কিংস পার্টি হিসাবে পরিচিত ছিল বা সরকারি পৃষ্ঠপোষকতা তারা পায়। এর প্রমাণ আমরা পাই যে এখনো দুইজন উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি রয়েছেন, জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া সচিব এবং জনাব মাহফুজ আলম সাহেব। তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা এই এনসিপির পৃষ্ঠপোষক এবং তারা অনেক সময়। রেজাউল করিম, আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে এই আপনি কিংস পার্টি যাদেরকে বলছেন, তারা দাবি করছেন যে এই যে গত সরকারের যে পতন এবং গণ অভ্যুত্থান যেটি হলো গত বছর, সেটি পুরাটাই তারা করেছেন, যেখানে
আপনাদের কোনো ভূমিকা ছিল না, আপনারা পরবর্তীতে আপনারা সবকিছু দখলবাজির মধ্যে চলে গেছেন এবং বিগত বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেটা প্রতিফলন ঘটেছে আপনার দলের বিপক্ষে বা আপনাদের ছাত্র সংগঠনের বিপক্ষে, যারা বিভিন্ন চাঁদাবাজি, দলবাজি, টেন্ডারবাজির কারণে তাদের দাবি যে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমি বলতে চাই যে তারা তো অত্যন্ত নতুন একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এগুলার নিঃসন্দেহে অভাব রয়েছে, না হলে তারা তো এই ধরনের কথা বলতে পারে না। আপনি যদি দেখেন যে এই 2024 সালের যে কোটা বিরোধী আন্দোলন, এরকম কোটা বিরোধী আন্দোলন কিন্তু 2018 সালেও সংগঠিত হয়েছিল, যদিও সেটা খুব ট্যাক্টফুলি হাসিনা সরকার মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। এবং আপনি দেখবেন যে 2018 সালের পরে আপনার এই বুয়েটে একটি হত্যাকাণ্ড হয়েছিল, আবরার হত্যাকাণ্ড, এবং হত্যাকাণ্ডের পরে কিন্তু সারা দেশ জেগে উঠেছিল। এরকম বিভিন্ন সময় আপনার এই যে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন বা ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন বলেন বা গণতান্ত্রিক আন্দোলন বলেন, এটা কিন্তু সেই 1/11-এর পর থেকেই আপনার চালু ছিল এবং এইটার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন হয়েছে। এবং জুলাই আন্দোলন যদি নাও হতো, আপনার হাসিনার পতন অনিবার্য ছিল, কারণ আপনার এই গণ আন্দোলন কিন্তু কখনো থামেনি, একদিনের জন্য বন্ধ হয়নি। আপনার হাসিনা সরকার কিন্তু দাবি করেছিল যে 2023 সালের 28 অক্টোবর যে তারা যে ক্র্যাকডাউন করেছিল রাজধানীতে, সেই রাজধানীতে ক্র্যাকডাউনের মাধ্যমে তারা বিএনপির রাজনীতি কিন্তু দাবি করেছিল যে তারা নির্মূল করতে সক্ষম হচ্ছে, কিন্তু সেটি কিন্তু তারা সক্ষম হয়নি। আপনি দেখবেন যে 2024 সালে যে নির্বাচন হয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আপনার সেই নির্বাচন যে বর্জনের উনি ডাক দিয়েছিলেন, সেটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং নির্বাচন কিন্তু জনগণ বর্জন করেছে। এবং আজকে যে তারা বলছেন যে এটা শুধু তাদের আন্দোলন, এটা একটা বালখিল্য আলাপ। এবং আপনি যে উদাহরণটি দিলেন যে জনগণ আমাদেরকে এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান করছে, এই দাবিও আমি প্রত্যাখ্যান করছি এই কারণে, রাজীব ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার এই 2010-11 সালের পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতেই পারেনি। ছাত্রদল কার্যক্রম শুরু করতে পেরেছে 2024 সালের 5ই আগস্ট। আপনার সেখানে এই ছাত্রলীগ যে পরিমাণ নির্যাতন করেছে, হ্যাঁ আপনি আজকে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠন ছাত্রলীগের গুপ্ত পরিচয় তারা তাদের কার্যক্রম চালিয়েছে, কিন্তু ছাত্রদল তো সবসময় তারা তাদের কার্যক্রম প্রকাশ্যে চালিয়েছে এবং সেই কারণে তাদেরকে যেহেতু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, তারা তাদের যে প্রচার অভিযান সেগুলো তারা করতে পারেনি। সে কারণে হয়তো নির্বাচনের ফলাফলে কিছু বিপর্যয় দেখা দিয়েছে, কিন্তু প্রত্যাখ্যান করেছে এই কথাটা কিন্তু ঠিক না।